তোমাদের নেক্সট সেমিস্টার যেগুলো আসতেছে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বের যে কোর্স চালু হবে, তোমাদের যে সেমিস্টার শুরু হবে, সেটার কোর্স কিন্তু আমাদের কোর্সে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা ইলেকট্রনিক্স দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সপ্তম পর্বে আছো, তারা আমাদের কোর্সে এনরোল করতে পারো। এছাড়াও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, সিভিল ডিপার্টমেন্টে যারা আছো, তারাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এই 5 ডিপার্টমেন্টের কোর্স আমরা পুরো ডিপ্লোমা জুড়েই চালাই। তোমরা যারা ভর্তি হবা আমাদের এই প্রি বুকিং কোর্সে, এখনো কোর্স শুরু হয়নি, কোর্স শুরু হবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। তো যারা এখন ভর্তি হবা তাদের জন্য বেনিফিট কি, আসলে অনেকে বুঝো না যে আসলে প্রি বুকিংটা কি। প্রি বুকিংটা হইলো মানে আগে থেকে ভর্তি হওয়া। আগে থেকে ভর্তি হইলে কি হয়, ভর্তি হইলে একটা কথা হইলো যে ডিসকাউন্ট থাকে কোর্স প্রাইজে, অ্যান্ড আর একটা বিশেষত্ব থাকে, সেটা হচ্ছে কিছু গিফট থাকে। হ্যাঁ, ওই আগে আসলে আগে পাবে টাইপ হচ্ছে বিষয়টা না। হ্যাঁ, তো গিফট কি পাবে, আমাদের কোর্সে ডিসকাউন্ট প্রাইস এখন হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে, আমাদের কোর্স ফি হচ্ছে 1850 টাকা, এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1550 টাকা। হ্যাঁ, আর যারা ডিএলজেড এর স্টুডেন্ট আছো, হ্যাঁ ডিএলজেড স্টুডেন্ট, তাদের জন্য এর থেকেও ডিসকাউন্ট আছে। মানে এই ডিসকাউন্ট প্রাইস থেকেও একটু কম মানে ছাড় আছে তোমাদের জন্য ওল্ড স্টুডেন্ট হিসেবে। তো তোমরা তো জানোই, তোমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে বলা আছে কোর্স প্রাইস কত। হ্যাঁ, যারা পুরাতন স্টুডেন্ট তারা চাইলে এই কোর্স প্রাইজে ভর্তি হয়ে যাইতে পারো। আজকে হচ্ছে 15 তারিখ। হ্যাঁ, আমাদের অফার ছিল যে 15 তারিখের মধ্যে যারা ভর্তি হবা, হ্যাঁ 15ই জানুয়ারির মধ্যে যারা ভর্তি হবা, তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে ফুল স্লিভ টি শার্ট। ফুল স্লিভ টি শার্ট আবার কি, এটা হচ্ছে ফুল হাতা টি শার্ট আছে না, এই যে আমি একটা টি শার্ট পরে আছি, হ্যাঁ এটাও কিন্তু ফুল স্লিভ টি শার্ট। হ্যাঁ, এরকম হচ্ছে আমরা হচ্ছে ফুল স্লিভ টি শার্ট দিব আর কি। হ্যাঁ, যারা ভর্তি হয়ে যাবা তারা এই টি শার্ট পাবা। এই অফারটা আজকেই হয়তোবা শেষ হয়ে যাবে, এক্সটেন্ড হওয়ার পসিবিলিটি আছে কিনা জানি না, যদি এক্সটেন্ড হয় বা অফার বাড়ানো হয় জানানো হবে সেটা। আর হচ্ছে তোমরা যারা পুরাতন স্টুডেন্ট, তাদেরও অফার কিন্তু বেশি দিন থাকবে না। তোমাদের এই 1550 টাকার যে ডিসকাউন্ট অফার, এটা কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় যে ওল্ড অ্যান্ড নিউ সবগুলার ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। অ্যান্ড আমরা আজকে ক্লাস করব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2। হ্যাঁ, এটা বইটা আসলে খুবই ছোট, পড়াশোনাও তেমন নাই, খুব কঠিন না। হ্যাঁ, পড়াশোনা খুব কঠিন না। এখানকার যে রচনামূলক গুলো আছে, হ্যাঁ এখানকার যে রচনামূলক গুলো আছে মেজারমেন্ট 2 এর, এই রচনামূলক গুলার আনসার খুবই ছোট, বেশি বড় না। হ্যাঁ, লিখতে হয় কম, কিন্তু লিখতে হলে তোমাকে জানতে হবে, তুমি না জানলে লিখতে পারবে না। হ্যাঁ, এখন কথা হইলো যে এই মেজারমেন্ট 2 তোমরা তো পরীক্ষা দিবা 18 তারিখ। 18 তারিখ না 19 তারিখ তোমাদের পরীক্ষা, যেন পরীক্ষা দিবা। তোমরা সবাই আশা করি পড়াশোনা করেছো। হ্যাঁ, তোমরা সবাই পড়াশোনা করেছো। তো আমি আর বইয়ের বিষয়ে কিছু বলবো না, অনেকেই জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, আমি তোমাদেরটা একটু অ্যাকসেপ্ট করে নিই। ওকে, এই ছেলেপেলে তোমাদের তো দেখা যাচ্ছে, ক্যামেরা অফ করে রাখো, আবার ভাইরাল হয়ে যাবে উল্টাপাল্টা জিনিস দেখা গেলে। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার আছে তাই না? ওকে ফাইন। সো এই মেজারমেন্ট 2 তে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা তো আসলে পাশের জন্য পড়াশোনা করি। হ্যাঁ, এই যে তোমরা বলতেছো তো ভাই ক্লাস দেন ক্লাস দেন, পাশের জন্য পড়াশোনা করি, কিন্তু আসলে এই কোর্সটা করে, এই সাবজেক্টটা পড়ে আমরা কি কি শিখলাম, এটা কি কখনো চিন্তা করি? চিন্তা করি না। এটা চিন্তা করা দরকার যে এই প্রত্যেকটা তোমাদের ডিপ্লোমায় যে সিলেবাস সাজানো হয়েছে, আমার মনে হয় বেস্ট, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যথেষ্ট। কারণ এই যে তোমাদের যেই টপিকগুলো আছে, এগুলো আমি তো বিএসসি করতেছি,
বিএসসি তে এই টপিকগুলো পড়ানো হয়, এর থেকে একটু এক্সটেন্ড টাইপ টপিক পড়ানো হয়, তবে এই টপিকগুলোও আছে। এগুলো তো ওই যে তোমাদের জেনারেলে যারা পড়ছে, হ্যাঁ, বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে যারা ওই মুখস্থ বিদ্যার পড়াশোনা করে তারা বুঝবে না, তারা ওই যে শুধু হচ্ছে যেগুলো ইজি কোয়েশ্চেন হয় ওরা হচ্ছে ইজি কোয়েশ্চেনগুলো রিপ্রেজেন্ট করে, কিন্তু আসলে এখানে যে টপিকগুলো আছে ডিপার্টমেন্টাল সাবজেক্টে এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে দেখবে না, এরা জাস্ট ইংলিশ, ম্যাথ, বাংলা যেগুলো সহজ কোশ্চেন এগুলো নিয়ে কথা বলবে, কিন্তু ডিপার্টমেন্টাল কোশ্চেনে, ডিপার্টমেন্টাল সাবজেক্ট নিয়ে, ডিপার্টমেন্টাল কোশ্চেন নিয়ে কখনো কথা বলতে আমি দেখি নাই, দেখবাও না কখনো। কারণ ডিপার্টমেন্টে যে টপিকগুলো আছে এগুলো সেম বিএসসিতে পড়ানো হয়, ওদেরও পড়ানো হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ার পর্যন্ত, এই জন্য এগুলো নিয়ে কখনোই কথা বলতে দেখবা না ওদের। হ্যাঁ, ডিপ্লোমাদের কেন ইঞ্জিনিয়ার বলা হবে না, যদি তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর সকল বিষয়ে ডিপ্লোমার সিলেবাসে টাচ করানো হয়, না বলার কোনো বিকল্প নাই। ওকে, সো আমরা মেজারমেন্ট 2 তে কি শিখবো, এখানে মেজারমেন্ট মানে কি, পরিমাপ আসলে। হ্যাঁ, পরিমাপ বলতে কি বোঝায়, এখানে আমরা যেহেতু ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক মেজারমেন্ট, এখানে অন্যান্য যদি ডিপার্টমেন্টের মেজারমেন্টের কথা থাকতো তাহলে অন্যান্য ডিভাইস নিয়েও কথা আসতো, কিন্তু এখানে আমরা মূলত ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক মেজারমেন্ট নিয়ে কথা বলছি, এই জন্য মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ভেরিয়েবল রিলেটেড জিনিস পরিমাপ করতেই মূলত যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলো নিয়েই আমরা কথা বলবো। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ভেরিয়েবল কথাটা উচ্চারণ করছি, ভেরিয়েবল বা প্যারামিটার হলো আরএলসি, এগুলো হচ্ছে প্রাইমারি প্যারামিটার বা ভেরিয়েবল। হ্যাঁ, তো আরএলসি বলতে কি বোঝায়, রেজিস্ট্যান্স, আরতে বলে হচ্ছে রেজিস্টর, হ্যাঁ, এর কি বলে ক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটরের ক্ষমতাকে বলা হয় ক্যাপাসিটেন্স। তো এগুলো হচ্ছে মৌলিক বা প্রাইমারি উপাদান একটা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক ডিভাইসের, মৌলিক উপাদান এগুলো। তো মূলত এগুলোই সবচেয়ে বেশি পরিমাপ করা হয়, এর পাশাপাশি গৌণ উপাদানও আছে, অনেক কম্পোনেন্ট আছে, যেরকম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এক এক নেটওয়ার্কের ক্ষেত্রে এক এক রকম, তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এক এক রকম, ফিল্টারের ক্ষেত্রে এক এক রকম, ওটা ডিভাইস ভেদে আলাদা হয়, কিন্তু প্রাইমারি বা মৌলিক কম্পোনেন্ট হচ্ছে এই তিনটা। তো এই তিনটাই সবচেয়ে বেশি পরিমাপ করা হয়, এই তিনটা পরিমাপের জন্য যেসব মেজারিং ইকুইপমেন্ট অর্থাৎ পরিমাপক যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো নিয়ে এই তোমার বইয়ে আলোচনা হয়েছে, এই মেজারমেন্ট 2 তে এই পরিমাপক যন্ত্রগুলো নিয়েই আলোচনা হয়েছে। ঠিক আছে, তো প্রথম যে অধ্যায় এই অধ্যায়ের নাম কি, ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি, ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি, প্রথম অধ্যায়ের নাম কি, ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি। এই অধ্যায় কিন্তু, সরি, এই বইয়ে কিন্তু তোমার হচ্ছে কিছু ম্যাথ আছে আর হচ্ছে সূত্রের ডেরিভেশন আছে। তো এবার যে কোশ্চেন হবে সেই কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের ম্যাথ এর থেকে ডেরিভেশন যেগুলো আছে, মানে হচ্ছে ইকুয়েশন ড্রাইভ করে প্রমাণ করতে বলে, এগুলা কিন্তু বেশি আসবে তোমাদের, যেই সাবজেক্টগুলোতেই প্রমাণ আছে এই প্রমাণগুলো আসবে ম্যাথ আসার থেকে, ম্যাথ কম আসবে প্রমাণ বেশি আসবে। হ্যাঁ, এটা হচ্ছে বলতে পারো সিক্রেট ইনফরমেশন, যে যেই সাবজেক্টগুলো ম্যাথ রিলেটেড এগুলাতে ম্যাথ একটা বা দুইটা আসবে রচনামূলকে, এর বেশি আসবে না, তবে প্রমাণ এরকম দুইটা তিনটা আসবে, মানে ম্যাথের থেকে প্রমাণ বেশি আসবে, এই জন্য আমি বলবো যে ম্যাথও করবা, পাশাপাশি যেসব প্রমাণ আছে সবগুলো প্রমাণ তোমাদের করতে হবে, প্রমাণগুলাই বেশি আসতেছে এই সেমিস্টারের কোশ্চেন প্যাটার্নে। ওকে, তো প্রথম অধ্যায় যেটা ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি, ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি, রেঞ্জ এক্সটেনশন অফ ইনস্ট্রুমেন্ট। এই কথাটার অর্থ কি তোমরা জানো? মানে কিছু কিছু যন্ত্র আছে যেই যন্ত্রগুলা একটা লিমিট পর্যন্ত, একটা ধাপ পর্যন্ত তারা
কোনো ভেরিয়েবলকে বা কোনো প্যারামিটারকে, যেরকম আরএলসি একটা প্যারামিটার বা উপাদান, প্যারামিটার বলতে আসলে উপাদান বোঝায়, হ্যাঁ, এই প্যারামিটারকে মেজার করতে পারে বা পরিমাপ করতে পারে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। কিন্তু এরপরে আর মানে পরিমাপ করার মতো, এর থেকে বেশি রেঞ্জের কোনো কিছু পরিমাপ করার মতো আসলে কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি। তাহলে আমরা ওই বেশি রেঞ্জের রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স কিভাবে পরিমাপ করব? বা ওর থেকে কম রেঞ্জ যদি থাকে সেই কম রেঞ্জটা কিভাবে পরিমাপ করব? তো সেই জন্য ওই ডিভাইসগুলোকেই, মানে একটা নির্দিষ্ট রেঞ্জ পরিমাপ করে এমন ডিভাইসগুলোকে কিছুটা মডিফাই করা হয়। মডিফাই করে এর রেঞ্জকে বেশি করানো হয় অথবা রেঞ্জকে কম করানো হয়। অর্থাৎ সে একবারে মোটামুটি একটা ফিক্স রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারতো, এখন সেটাকে মডিফাই করে আমি সেটা দিয়ে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি, অথবা সেটাকে মডিফাই করে যেই লো রেজিস্ট্যান্স যেটা পরিমাপ করতে পারতো না আগে, এখন মডিফাই করে সেটাও পরিমাপ করতে পারি। হ্যাঁ, তো এই এই কথার অর্থ হইলো যে আমি কিভাবে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট এখানে ইনস্ট্রুমেন্ট কথাটা যে এই বইয়ে যেখানেই আসে, যেখানেই আসতেছে সেখানেই শুধু ইনস্ট্রুমেন্ট না, মেজারিং ইনস্ট্রুমেন্টের কথাই আসবে, অর্থাৎ পরিমাপক যন্ত্র। হ্যাঁ, পরিমাপক যন্ত্র। তো এখানে কি করা হচ্ছে, তার পরিমাপ পরিধি, হ্যাঁ, পরিধিকে বাড়ানো হচ্ছে, যে সে একটা ফিক্সড পর্যায় পর্যন্ত সে পরিমাপ করতে পারতো, সেটাকে হয়তো বা মডিফাই করে বাড়ানো হবে অথবা কমানো হবে। সেই পদ্ধতিগুলো নিয়েই পুরো বইয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে হচ্ছে শুধু তোমার হচ্ছে একটা মিটার না, বিভিন্ন মিটারের, অর্থাৎ মূলত আমরা মেজারিং মিটার বলতে সাধারণত সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করি, একটা হচ্ছে অ্যামিটার, তারপর হচ্ছে কি ভোল্ট মিটার, ভোল্টেজ মিটার বা ভোল্ট মিটার যেটাই বলো, তারপর হচ্ছে ওয়াট মিটার, ওয়াট মিটার, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরেকটা ব্যবহার করা হয় এনার্জি মিটার, বাসা বাড়িতে তোমার হচ্ছে পাওয়ারকে পরিমাপ করার জন্য, এনার্জি বা পাওয়ারকে পরিমাপ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনার্জি মিটার। এই তিনটাকে এক জায়গায় করে একটা স্পেশাল মিটার ব্যবহার করা বলা হয়, সেটাকে অ্যাভোমিটার বা মাল্টিমিটার বলা হয়। মাল্টিমিটার কি করে, এই তিনটা একসাথে পরিমাপ করতে পারে। হ্যাঁ, অ্যাভো মানে হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার, এই তিনটাকে এক জায়গায় করে অ্যাভোমিটার বলা হয়। ঠিক আছে, তো এই অধ্যায়ে এই তিনটা নিয়ে একটু সিম্পলি আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে অ্যামিটারের কিভাবে রেঞ্জ বাড়াবো, ভোল্টমিটারের কিভাবে রেঞ্জ বাড়াবো, হ্যাঁ, সেটা নিয়ে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যামিটারের রেঞ্জ, অ্যামিটার মূলত সংযোগ করা হয় কিসের সাথে, একটা সার্কিটে অ্যামিটার সংযোগ করা হয় সিরিজে, একটা সার্কিটে ভোল্টমিটার সংযোগ করা হয় প্যারালালে। অ্যামিটার সংযোগ করা হয় সিরিজে, ধরো একটা সার্কিট এখানে আছে, এসি সার্কিট হোক অথবা ডিসি সার্কিট হোক, সিরিজে সংযোগ করা হয়, হ্যাঁ, এর কারেন্ট পরিমাপ করার জন্য। আর একটা সার্কিটের ভোল্ট মিটার সংযোগ করা হয় হচ্ছে প্যারালালে, সার্কিটের প্যারালালে। কেন এটা করা হয়, কেন এটা করা হয়, কারণ অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে লো, আর ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে হাই। তো হাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে এখানে বড় বাধা, এই দিক দিয়ে নিয়ারলি জিরো কারেন্ট প্রবাহিত হবে, কারণ কারেন্ট প্রবাহিত যদি আমি হচ্ছে এটাকে হচ্ছে কি করতাম, সিরিজে সংযোগ করতাম, তাহলে এই সার্কিট দিয়ে ভোল্টমিটারকে যদি সিরিজে সংযোগ করতাম, তাহলে কি হইতো, এই সার্কিট দিয়ে কারেন্টই প্রবাহিত হইতো না। কেন প্রবাহিত হইতো না, কারণ রেজিস্ট্যান্স যদি এখানে হচ্ছে হাই রেজিস্ট্যান্স সংযোগ করি, তাহলে এইখান থেকে কারেন্ট লোডে যাবেই না, এই জায়গায় আটকে যাবে। রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট বা ভোল্টেজকে বাধা প্রদান করে। তো ভোল্টমিটার রেজিস্ট্যান্স হচ্ছে হাই, এজন্য সেটাকে কি করা হয়, প্যারালালে সংযোগ করা হয়। আবার হচ্ছে রেদার দেন অ্যামিটার রেজিস্ট্যান্স হচ্ছে লো, হ্যাঁ, এখানে যে যে কম রেজিস্ট্যান্স আছে সেটার পরিমাণ
মানটা খুবই কম, এই জন্য এটাকে সিরিজে সংযোগ করা হয়। এটাকে আবার যদি প্যারালালে সংযোগ করো, অ্যামিটারকে যদি প্যারালালে সংযোগ করো, প্যারালালে আবার হচ্ছে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হয়। হ্যাঁ, তো প্যারালালে সংযোগ করলে এই লো রেজিস্ট্যান্সের কারণে অ্যামিটার পুড়ে যাইতে পারে, এই জন্য অ্যামিটারকে সিরিজে সংযোগ করা হয়। আর হচ্ছে কি করা হয়, ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ করা হয়। এটা হচ্ছে সংযোগ পদ্ধতি, অ্যামিটার ভোল্টমিটারের সংযোগ পদ্ধতি। তো রেঞ্জ কিভাবে বাড়ানো হয়, অ্যামিটারের প্যারালালে রেজিস্ট্যান্স লাগায়া আর হচ্ছে ভোল্টমিটারের সিরিজে রেজিস্ট্যান্স লাগায়া এর রেঞ্জ বাড়ানো হয়। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে আসছো, আমরা ক্লাসেও এগুলো নিয়ে ডিসকাস করছি যে কিভাবে রেঞ্জ বাড়ানো হয়। আমরা খুব ডিটেইল ডিসকাস করব না, আমরা এখান থেকে যদি সিরিজে সংযোগ করা হয় সেখান থেকে একটা ডেরিভেশন আসে বা সিরিজ রেজিস্ট্যান্সের একটা সূত্র আসে, সেটা হচ্ছে আর এস ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান ইন্টু আর এম। হ্যাঁ, আর এমটা হচ্ছে মিটারের রেজিস্ট্যান্স, আর হচ্ছে আর এসটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, আর এম হচ্ছে মিটারের রেজিস্ট্যান্স, আর এসটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স। আর হচ্ছে প্যারালালের ক্ষেত্রে আর এস এইচ, আর এস এইচ বলতে কি বোঝায়, আর এইচ এইচ হচ্ছে শান্ট। হ্যাঁ, শান্ট মানেই প্যারালাল। হ্যাঁ, শান্টের ক্ষেত্রে একটা সূত্র আছে আর এম ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। হ্যাঁ, আর এম ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এই দুইটা, এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে অর্থাৎ ভোল্টমিটারের ক্ষেত্রে। হ্যাঁ সরি, এটা হচ্ছে তোমার অ্যামিটারের ক্ষেত্রে, কারণ অ্যামিটারের প্যারালালে রেজিস্ট্যান্স সংযোগ করা হয়। আর এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, কারণ ভোল্টমিটারের সিরিজে রেজিস্ট্যান্স সংযোগ করা হয়। যেখানে হচ্ছে এম ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু হচ্ছে, এম ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু হচ্ছে তোমার বড় ভি ডিভাইডেড ছোট ভি। বড় ভি আর ছোট ভি কি ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ও আচ্ছা, হ্যাঁ অ্যাকসেপ্ট করছি, অনেকে আজকে অনেক ক্লাস করতেছো, বেটার বেটার। হ্যাঁ, তো এই অধ্যায়ে এই দুইটা সূত্র পড়লেই হবে, এই দুইটা সূত্র পড়লেই হবে, এই দুইটা সূত্রের ডেরিভেশন তবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা সূত্রের প্রমাণের মধ্যে ইম্পর্টেন্ট কোন সূত্রের প্রমাণটা বলো দেখি, কোন? হ্যাঁ 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 হ্যাঁ, দ্বিতীয়টা, দ্বিতীয়টার ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টার ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। এটা আসতে পারে, আমি ক্লাসে করাই দিছি। হ্যাঁ, এটা আসতে পারে। আর এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ আসবে, এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ আসবে। জাস্ট সবগুলোর মান দেয়া থাকবে, সবগুলোর মান দেয়া থাকবে, তুমি জাস্ট সূত্র বসায়ে ক্যালকুলেশন করবে, এতটুকুই। তোমাদের বইয়ে ম্যাথগুলা অনেক বড় বড় করে দেয়া বা অনেক ক্যালকুলেশন, অনেক ধরনের কাহিনী করছে, এত কাহিনী না করেই তুমি ডিরেক্টলি এইভাবেই ম্যাথ সলভ করে দিতে পারবা, এইভাবেই ম্যাথ সলভ করে দিতে পারবা। এই বড়, হ্যাঁ আরে অ্যাড করছি তো, সবারই অ্যাড করছি। ও অনেকেই আবার রিকোয়েস্ট দিচ্ছে, হ্যাঁ অ্যাড করে দিচ্ছি সবারে, সবারে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, হুম, কোনটা কোনটা, এই যে এটা, হ্যাঁ এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি 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 করবা তুমি? 1 - m কি করতে যাচ্ছ, বুঝি নাই তোমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে আসে বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলো প্লিজ, বুঝি নাই তোমার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, কোন ভাবে? এম ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, ও এরকম কেন আসবে, এটার প্রমাণ এটাই, এরকম আসার তো কথা না,
কেন এরকম আসবে? তাহলে তুমি ভুল করছো। এটা হচ্ছে এরকম আসবে, এটার প্রমাণটার এই প্রমাণের হচ্ছে প্রুফের আগের লাইন এরকম আসবে, আর এস ডিভাইডেড আর এম ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান, এরকম টাইপ আসবে। যদি এরকম না আসে, উল্টা যদি আসে, তাহলে তুমি প্রমাণে ভুল করছো ডেফিনেটলি। এরকম আসার কথা না, ভাগ আকারে আসার কথা না। এটা ভাগ আকারে আসবে, এটা গুণ আকারে আসবে না, এটা গুণ আকারে আসবে, এটা ভাগ আকারে আসবে না। যদি এরকম উল্টা আসে তাহলে প্রমাণ ভুল হয়েছে। ঠিক আছে? তো এই প্রমাণটা কিভাবে ড্রাইভ করতে হয়, মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ইকুয়েশনে নিয়ে আসতে হয়, এটা পড়বা ক্লিয়ারলি, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আর হচ্ছে এই দুইটা সূত্র মুখস্থ রাখবা, কারণ এই অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তাহলে এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করে দিয়ে চলে আসবা বাসায়। অ্যান্সার বইয়ের সাথে না মেলার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সূত্রগুলো দিয়ে ম্যাথ বইয়ে করা নাই। হ্যাঁ, তবে হচ্ছে এই সূত্র দিয়েই ম্যাথ হবে, বইয়ে ভুল আছে। ঠিক আছে? বুঝা গেছে? প্রথম অধ্যায় ক্লিয়ার? ওকে। আর হচ্ছে কোনো অধ্যায় নিয়ে কোনো কনফিউশন থাকলে প্লিজ কাইন্ডলি তোমাদের হচ্ছে ফেসবুক পেইড ব্যাচের গ্রুপে প্লেলিস্ট করা আছে, ফিচারে যাবা, প্লেলিস্ট দেখে প্রত্যেক অধ্যায় ভিত্তিক ক্লাস সাজানো আছে, প্লিজ গিয়ে ক্লাস করে নিবা কোনো কনফিউশন থাকলে। আমরা হচ্ছে এখন কোনো রচনামূলকই একবারে বিস্তারিতভাবে ডিসকাস করছি না, কারণ ক্লাসেই তো আমরা পড়াই দিছি। মেগা ক্লাসে যদি পরীক্ষার আগের রাতে ডিসকাস করে দেই তাহলে সেই পড়াশোনা আর হইল না। হ্যাঁ, পরীক্ষার আগের রাতে যে পড়াশোনা করে সে আসলে প্রকৃত ছাত্র নয়। সবাই তোমরা করো, আমি জানি, বেশিরভাগ, ম্যাক্সিমাম। ওকে, সেকেন্ড চ্যাপ্টার কি আছে বলো তো দেখি। সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? হুম হুম হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, দ্বিতীয় অধ্যায়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। তো সরি, ট্রান্সফরমার, তোমাদের কিছু মিটার আছে। হ্যাঁ, আমরা কিছু মিটার নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা করলাম। এই মিটারগুলো দিয়ে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, হ্যাঁ, এনার্জি পরিমাপ করা যায়। কিন্তু এমন ভোল্টেজ বা কারেন্ট আছে যেগুলা পরিমাপ করতে আসলে এই মিটার দিয়েও কাজ হয় না। যতই তুমি রেঞ্জ বাড়াও, ওই মিটারগুলো আসলে রেঞ্জ বাড়াইলেও একটা সীমা পর্যন্তই রেঞ্জ বাড়ানো যায়, এর বেশি রেঞ্জ বাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে তোমার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয়। সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, একটা সিটি আর একটা হচ্ছে পিটি। সিটি মানে কি? কারেন্ট ট্রান্সফরমার। পিটি মানে কি? পটেনশিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ, সিটি মানে কি? কারেন্ট ট্রান্সফরমার। পিটি মানে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এগুলা মূলত অটো ট্রান্সফরমার, অর্থাৎ সিঙ্গেল ওয়াইন্ডিং থাকে। এই ট্রান্সফরমারগুলোতে বেশিরভাগই সিঙ্গেল ওয়াইন্ডিং থাকে, তবে স্ট্রাকচারটা দেখতে ডাবল ওয়াইন্ডিং এর মতো। হ্যাঁ, অটো ট্রান্সফরমার হচ্ছে তোমরা বিএসসিতে গেলে মূলত এই সিটিপিটি পড়বা। হ্যাঁ, আসলে গঠন কিভাবে গঠিত হয়, তবে তোমরা যেহেতু এসি মেশিনে ট্রান্সফরমার দেখছো, সেই ট্রান্সফরমারের গুলা স্ট্রাকচার যেরকম দেয়া আছে এই সিটিপিটির স্ট্রাকচারও একইভাবেই দেয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে এরকম স্ট্রাকচার থাকে না। তোমাদের সিলেবাসে যেহেতু অটো ট্রান্সফরমার নাই এখন, হ্যাঁ, এই এত ডিটেইলে এজন্য বলা নাই। সাধারণ ট্রান্সফরমার যেরকম প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে সেভাবেই চিত্রতে দেয়া আছে তোমার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কেন স্টেপ ডাউন? এই সিটি হচ্ছে কারেন্টকে কমায়, ভোল্টেজকে বাড়ায়। ভোল্টেজের জন্য এই সিটি বা কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজের জন্য স্টেপ আপ, কিন্তু কারেন্টের জন্য স্টেপ ডাউন। কারেন্টকে কমায়, ভোল্টেজকে বাড়ায়। এরপর হচ্ছে পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। পটেনশিয়াল, ভোল্টেজের আরেক নাম হচ্ছে পটেনশিয়াল। ভোল্টেজের আরেক নাম হচ্ছে পটেনশিয়াল, যার মানে হচ্ছে বিভব। হ্যাঁ, অনেকে বলে যে বিভব পার্থক্য মানে পটেনশিয়াল ডিফারেন্স। এই পটেনশিয়াল ডিফারেন্সকেই ভোল্টেজ বলা হয়। আবার ভোল্টেজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইএমএফ।
সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স সেটাকেও ভোল্টেজ বলা যায়। তোমরা 6 সেমিস্টারে উঠে গেছো, এইগুলো জানার কথা তোমাদের, না জানলে জীবন ব্যর্থ ভাইয়া। হ্যাঁ, জানার কথা তোমাদের। ওকে, সো হ্যাঁ, আমরা হচ্ছে সিটি অ্যান্ড পিটি এই দুইটা নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে যে সিটির কানেকশন কিরকম হবে, পিটির কানেকশন কিরকম হবে। সেম অ্যাজ বিফোর, প্রথম অধ্যায়ে অ্যামিটার আর ভোল্টমিটারের কানেকশন যেরকম হয়েছে, তোমার সিটি আর পিটির কানেকশন সেম সেম রকম হবে। অর্থাৎ সিটি সিরিজে লাগানো হবে কোনো সার্কিটের, আর পিটি প্যারালালে লাগানো হবে। হ্যাঁ, তবে এগুলো হচ্ছে তোমার হাই রেঞ্জের কারেন্ট অ্যান্ড ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহার করা হয়। যেরকম ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন কিলো ভোল্ট রেঞ্জের, কিলো ভোল্ট মেগাভোল্ট রেঞ্জের হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট থাকে, অ্যাম্পিয়ার অনেক বেশি থাকে, ভোল্টেজের রেঞ্জও অনেক বেশি থাকে। এগুলোকে একটু কমায় নিয়ে স্যাম্পলকে পরিমাপ করা হয়। স্যাম্পলে যতখানি ভোল্টেজ আছে, মানে ধরো 33 কিলো ভোল্ট, অর্থাৎ 33,000 ভোল্টকে পরিমাপ করতে হবে। সেটাকে কমাই নিয়ে 100 গুণ কমাই নিয়ে ধরো আসছে হচ্ছে কত, 330 ভোল্ট। হ্যাঁ, 330 ভোল্ট 33। এখন এটাকে হচ্ছে আমি যদি পিটিতে 330 ভোল্ট পাই, সেটা কত গুণ কমাইছে, 100 গুণ। হ্যাঁ, আমি আউটপুটে পাচ্ছি কত, 330। হ্যাঁ, তো এখন যদি আউটপুটে আমি 330 পাই পিটির, তাহলে সেটাকে আবার এটা কত গুণ কমাইছে, 100 গুণ। তো এটাকে আমি 100 দিয়ে ভাগ দিলে, গুণ দিলেই আমরা 33,000 ভোল্ট পাবো। মানে হচ্ছে সে 330 ভোল্ট পরিমাপ করা মানে কি, সে আসলে 33 কিলো ভোল্ট পরিমাপ করছে বা 33,000 ভোল্টেজ পরিমাপ করছে। কারণ সে 100 গুণ কমায় পরিমাপ করতেছে, যেটাই আউটপুট পাবো সেটার সাথে 100 গুণ গুণ করে দিব। হ্যাঁ, এটা স্টেপ ডাউন করতেছে। এই রেশিও 100ই থাকবে এরকম না, তোমার হচ্ছে ট্রান্সফরমারের টার্ন রেশিওর উপর নির্ভর করতেছে যে সে কত পার্সেন্ট কমায়। এই যে কমানোর পদ্ধতিটা এরকম। হ্যাঁ, 100 গুণ কমাইলে আউটপুটের সাথে 100 গুণ করে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে নির্দিষ্ট ভোল্টেজ। এগুলো খুব সহজ জিনিস, বুঝছো, বেশি কঠিন কিছুই না। এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বা, এই অধ্যায় থেকে হচ্ছে সিটি এর সংযোগ চিত্র ও ভেক্টর ডায়াগ্রাম। সিটি এর সংযোগ চিত্র, ভেক্টর ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট। সিটি এর সংযোগ চিত্র ও ভেক্টর ডায়াগ্রাম। তোমাদের বইয়ে ভেক্টর ডায়াগ্রামটা দেয়া আছে হচ্ছে হরিজন্টালি। হ্যাঁ, হরিজন্টালি মানে হচ্ছে তোমার উপর থেকে নিচে হচ্ছে ভোল্টেজ ধরছে, আর এই দিকে হচ্ছে তোমার কারেন্ট ধরছে। কিন্তু আমি ক্লাসে করাইছি হচ্ছে এই দিকে কারেন্ট, এই দিকে ভোল্টেজ। আমি যেভাবে করাইছি আর বইয়ে যেভাবে দেয়া আছে একই জিনিস, জাস্ট বইয়ে আমি যেটা করাইছি এইভাবে, সেটাকে ঘুরায় এইভাবে দিয়ে দিছে। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেভাবে ইচ্ছা করতে পারো, যেটাতে কমফোর্টেবল সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আর হচ্ছে এই ক্লাসটা শেষ হলে যারা ক্লাস মিস করছো, রেকর্ড ক্লাস দেখে নিতে পারো। রেকর্ড ক্লাসটা আমাদের ইলেকট্রন ডিএলজেড পেজে থাকবে, এন্ড আমাদের ইউটিউব চ্যানেল আছে ইলেকট্রন বাই তানজিম নামের একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করা হবে ইনশাল্লাহ আজকেই, তখন ভিডিও দেখে নিতে পারবা। ঠিক আছে, ওকে। সো এই গেল হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যে ম্যাথগুলো আছে, অনেক বড় বড় ম্যাথ, এইগুলো পড়ার দরকার নাই, এগুলো আসবে না। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। তবে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, কারণ এই ম্যাথগুলো আসলে চাকরির পরীক্ষায় বা ডুয়েট অ্যাডমিশনে কাজে লাগে। হ্যাঁ, ওকে। তো আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সাহায্যে কি করা হয় সেটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করলাম, বা আলোচনা করা হয়েছে সেটার ধারণা দিলাম। ওকে, তো আমরা এখন তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই তিনটা অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে? তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে লো রেজিস্ট্যান্স। হ্যাঁ, লো রেজিস্ট্যান্সকে কিভাবে পরিমাপ করা যায়, কি কি মিটারের সাহায্যে, কি কি পদ্ধতি অবলম্বন করে পরিমাপ করা যায়। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স বা মধ্যম পন্থা রেজিস্ট্যান্সকে কিভাবে পরিমাপ করা যায়। তারপর হচ্ছে
পঞ্চম অধ্যায়ে তোমার হচ্ছে হাই রেজিস্ট্যান্স মানে অতি উচ্চ মাত্রার রেজিস্ট্যান্সকে কিভাবে পরিমাপ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। লো রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স রিকোয়েস্ট দিছে মনে হয়, পোলাপান দুষ্টু পোলাপান সবাই পরীক্ষার আগে এসে ক্লাস করে, এমনি ক্লাসে খুঁজে পাওয়া যায় না কাউরে, সবাই দুষ্ট। ওকে, লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট তোমরা তোমরা মনে হয় পাবা না, হ্যাঁ, তবে হচ্ছে ডিপ্লোমা কিন্তু ইংলিশ হয়ে যাবে। যারা পিচ্ছি বাচ্চা কাচ্চা আসো, কচি কাঁচা যারা আসো, অর্থাৎ প্রথম দ্বিতীয় সেমিস্টারে যারা আসো, তারা প্রিপারেশন নাও, ইংলিশকে ভালো করে ফেলো, এখনো সময় আছে, কারণ ডিপ্লোমা অতি সত্বর ইংলিশ হয়ে যাবে, পুরোপুরি ইংলিশ হয়ে যাবে বাচ্চারা, বুঝছো? এবার কিন্তু কোশ্চেন ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন কিন্তু ইংলিশে হয়েছে, কেমিস্ট্রি কোশ্চেন সম্ভবত পুরোটাই ইংলিশে হয়েছে, এখনই শুধরে যাও। ওকে, তো লো রেজিস্ট্যান্স আসলে কাকে বলা হয়? লো রেজিস্ট্যান্স হচ্ছে 0 থেকে শুরু করে, 0 ওহম বা ফ্র্যাকশনাল মান থেকে শুরু করে 1 ওহমের মধ্যে যে রেজিস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে 0.1, 0.2, 0.00095 এরকম টাইপের একবারে ক্ষুদ্র রেজিস্ট্যান্স, সেগুলো পরিমাপ পদ্ধতি নিয়ে তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে। চতুর্থ অধ্যায়ে আলোচনা হয়েছে হচ্ছে তোমার মিডিয়াম রেজিস্ট্যান্স, হ্যাঁ, মিডিয়াম বা মিড রেজিস্ট্যান্স বলা হয়, মিড রেজিস্ট্যান্স মেজারমেন্ট। মিড রেজিস্ট্যান্স বলতে আসলে কত বোঝানো হয়? 1 ওহম থেকে 100 কিলো ওহম পর্যন্ত। আর পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে তোমার, পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে তোমার হাই রেজিস্ট্যান্স নিয়ে, হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। হাই রেজিস্ট্যান্স বলতে কত? 100 কিলো ওহমের উপরে রেজিস্ট্যান্স যদি 100 কিলো ওহমের উপরে থাকে সেটাকে আমরা হাই রেজিস্ট্যান্স হিসেবে গণ্য করে থাকি। এখন আসো তৃতীয় অধ্যায়ে আমরা পড়বোটা আসলে কি কি। তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো কি কি? তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে, কি পড়বো বলো তো দেখি? তৃতীয় অধ্যায় থেকে পড়বো হচ্ছে, হ্যাঁ, ক্যালভিনস ডাবল ব্রিজ মেথড। এটা লো রেজিস্ট্যান্স পরিমাপ করার সবচেয়ে সবচেয়ে কি বলে ইউজফুল একটা মেথড, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে ক্যালভিনস ডাবল ব্রিজ মেথড। ক্যালভিনস ডাবল ব্রিজ মেথড, এই মেথডের যে তোমার হচ্ছে আছে, এটা মূলত উইস্টন ব্রিজের মতো, হ্যাঁ, উইস্টন ব্রিজটাও আসবে, উইস্টন ব্রিজের মতোই, উইস্টন ব্রিজটাকে একটু মডিফাই করে, একটু সংস্কার করে যেই মেথড বা পদ্ধতি বানানো হয় সেটাকে বলা হয় ক্যালভিন ডাবল ব্রিজ মেথড। তো এই পদ্ধতির যে ডেরিভেশনটা আছে, অর্থাৎ প্রমাণটা আছে, এই প্রমাণটা পড়বা, হ্যাঁ। কোশ্চেন কিভাবে আসতে পারে? ক্যালভিন ডাবল ব্রিজ পদ্ধতি বর্ণনা করো, ক্যালভিন ডাবল ব্রিজ পদ্ধতি বর্ণনা করো, হ্যাঁ, ক্যালভিন ডাবল ব্রিজ পদ্ধতি বর্ণনা করো। এখান থেকে তোমার হচ্ছে এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা কম, হ্যাঁ, যদি ম্যাথ আসে তাহলে আসবে আর পরিমাপ করার পদ্ধতি VAB ডিভাইডেড I মাইনাস IV, এই সূত্র দিয়ে ম্যাথ আসবে, হ্যাঁ। এই সূত্রটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? আর হচ্ছে যেই লো রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে হবে সেটার মান এটাই বের করতে হবে। আর হচ্ছে VAB মানে হচ্ছে কি? VAB আসলে কি? এই মিটারের আড়াআড়িতে ভোল্টেজ, মিটারের আড়াআড়িতে ভোল্টেজকেই মূলত VAB বলা হয়, মানে যে মিটারটা ভোল্ট মিটারের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটাকে বলা হয় VAB। এরপর হচ্ছে এখানে আছে I হচ্ছে টোটাল কারেন্ট, আর IV হচ্ছে মিটার দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার কারেন্ট, ভোল্ট মিটার দিয়ে যে কারেন্ট যায় সেটার কারেন্ট IV, আর টোটাল কারেন্ট হচ্ছে
আই কে বলা হয় সার্কিটের টোটাল কারেন্ট বা মোট কারেন্ট, আর আইপি হচ্ছে ওই মিটার দিয়ে যে কারেন্ট যায় সেটাকে বলা হয় আইপি। এই সূত্র দিলেই অঙ্ক হয়ে যাবে যদি আসে। তাহলে তোমাদের যেন মনে থাকে, না পড়লেও মনে থাকে যে এই সূত্র অ্যাপ্লাই করলে সব কিছুই দেওয়া থাকবে। ভিএবি ভোল্টেজ, ভোল্টমিটারে আর আর ভোল্টেজ দেওয়া থাকবে, টোটাল কারেন্ট দেওয়া থাকবে, তারপর হচ্ছে তোমার মিটারের কি বলে কারেন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি লো রেজিস্ট্যান্সের মান বের করে ফেলতে পারবা। হ্যাঁ, যদি ম্যাথ আসে তাহলে যেন দিতে পারো, এই জন্য আমি বলে দিলাম। ওকে, তো এখান থেকে ক্যালভিন ডাবল ব্রিজ মেথড আলোচনা পড়লেই হবে। এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটাই আসবে, ক্যালভিন ডাবল ব্রিজ মেথড। ওকে, এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কি আসে? চতুর্থ অধ্যায় থেকে তোমরা উইস্টন ব্রিজ পড়বা। হ্যাঁ, চতুর্থ অধ্যায় থেকে কি পড়বা বাচ্চারা? চতুর্থ অধ্যায় থেকে কি পড়বা? উইস্টন ব্রিজ মেথড পড়বা। উইস্টন ব্রিজ মেথড একটা ম্যাথ করতেই হবে। কেন করতে হবে সেটা বলি আমি। একটা ম্যাথ মনে হয় আমি ক্লাসে করাই দিছিলাম, বুঝছো? কেন করতে হবে? এই যে উইস্টন ব্রিজ মেথডের প্রমাণ কিন্তু ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে আসে না, কিন্তু পলিটেকনিকে আসে। পলিটেকনিকের কোশ্চেনে উইস্টন ব্রিজ মেথডের প্রমাণ আসে, কিন্তু চাকরির পরীক্ষায় উইস্টন ব্রিজ মেথডের ম্যাথ অথবা ডুয়েট অ্যাডমিশনে আগে আসছে, এখন যদিও আসে না। হ্যাঁ, ম্যাথ কিন্তু আসে ইম্পর্টেন্ট, এই জন্য ম্যাথ করতে হবে মাস্ট বি। আমি কখনোই বলবো না যে ম্যাথ করো না, ম্যাথ করতে হবে। আমি ম্যাথ করাইছি যেটা, এটা করলেই হবে। একটা ম্যাথ করলেই তোমরা সবগুলো ম্যাথ পারবা, কিন্তু বুঝে শুনে করবা। যে মুখস্থ করে ম্যাথ করবা, সে যদি আমি যে ম্যাথ করাইছি এই ম্যাথও আসে তাহলেও ভুল করবা 100%। মুখস্থ করে কোনোভাবে ম্যাথ করা যাবে না, বুঝে ম্যাথ করতে হবে। না বুঝলে ভাইয়ারে নক দিবা। ঠিক আছে, এই তো একটা ম্যাথ। এটাকে উইস্টন ব্রিজ কেন বলা হচ্ছে? কারণ উইস্টন ব্রিজের 4টা বাহু থাকে। 4টা বাহু আলা ম্যাথ দেখলেই চোখ বন্ধ করে বলে দিবা উইস্টন ব্রিজ। হ্যাঁ, উইস্টন ব্রিজ করে দিয়ে আসবা, হইলে হবে না হলে নাই। হ্যাঁ, হওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, তো বলছে কি, এটা একটা ম্যাথ দেয়া আছে তোমাদের 1 নাম্বার। হুম, এখানে ভোল্টেজ দেয়া আছে হচ্ছে 12 ভোল্ট। হুম, তো কোয়েশ্চেনে বলছে একটি উইস্টন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে এ বি ইকুয়ালস টু 120, মানে এটা হচ্ছে এ, এটা বি। হ্যাঁ, তারপর হচ্ছে বিসি ইকুয়ালস টু 12 ওহম। হ্যাঁ, বিসি ইকুয়ালস টু 12 ওহম। এরপর হচ্ছে সিডি ইকুয়ালস টু 5 ওহম, আর এডি ইকুয়ালস টু 60 ওহম, আর বিডি ইকুয়ালস টু হচ্ছে 20 ওহম। তোমাদের তোমাদের প্রশ্নে তোমাদের কোয়েশ্চেনে এই ম্যাথের চিত্র নাও দেয়া থাকতে পারে, কিন্তু চিত্র এভাবেই আঁকতে হবে ভাইয়া। কারণ কি, উইস্টন ব্রিজের 4টা বাহু থাকে, মাঝখানে ব্যালেন্স করার জন্য আরেকটা গ্যালভানোমিটার থাকতে পারে অথবা রেজিস্ট্যান্স থাকতে পারে। গ্যালভানোমিটার থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে মাঝখানে, এদিক দিয়েও থাকতে পারে, এদিক দিয়েও থাকতে পারে। সেটা কোন দিক দিয়ে থাকবে ম্যাথে বলা দেয়া থাকবে যে এসির আরআরই আছে না বিডির আরআরিতে আছে। ঠিক আছে, এই তো কথা। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে কেসিএল দিতে হবে। কেসিএল আর কেভিএল এর খেলা, আর কিচ্ছু নাই এখানে। কেসিএল এন্ড কেভিএল। ওকে, তো কেসিএল কিভাবে দেয়, কিভাবে দেয় আসলে বলো তো দেখি তোমরা। প্রথমে আমাকে কারেন্ট ধরে নিতে হবে। এটাকে আমি ধরলাম I1, এটাকে ধরলাম হচ্ছে আমি I2। ঠিক আছে, হ্যাঁ, ইচ্ছা মতো ধরে নিবা, তবে যেটা ধরবা এটাই এক্স্যাক্ট, এই অনুযায়ী তোমাকে চলতে হবে। যদি সার্কিট আঁকা থাকে এবং কারেন্ট ডিরেকশন দেয়া থাকে, তাহলে যেটা দেয়া আছে এই অনুযায়ী ম্যাথ করবা। আর যদি কারেন্ট ডিরেকশন না দেয়া থাকে, ইচ্ছা মতো ধরে নিতে পারবা। ম্যাথের ক্যালকুলেশন ঠিক থাকলে ম্যাথের আনসার 100% মিলবে। তুমি যদি ধরে নেয়া ঠিক, কোন দিকে ধরতেছো এটা ম্যাটার করে না, ক্যালকুলেশন ম্যাটার করে। হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা পর কল কেটে যায়। তোমরা ক্লাসের 30 সেকেন্ড আগে আমাকে বলবা যে ভাই কল কেটে যাচ্ছে। ওকে,
সো আমরা কি করব, এই ম্যাথে কারেন্ট ডিরেকশন ধরে নিব। তো আমরা এখানে ধরে নিলাম I1 এই দিকে যাচ্ছে, I2 এই দিকে যাচ্ছে। হ্যাঁ, আর কি ধরে নিতে পারি, এই যে মাঝখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টকে আমরা নাম দিলাম হচ্ছে আইজি। আইজি কেন নাম দিব, কারণ মাঝখানে উইস্টন ব্রিজের মাঝখানে থাকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ কি, গ্যালভানোমিটার কাজ হলো এই সবগুলো চার বাহু রেজিস্ট্যান্স যদি ব্যালেন্স অবস্থায় চলে যায়। হ্যাঁ, তোমার হচ্ছে উইস্টন ব্রিজের একটা সূত্র আছে, সূত্র হইল পি ডিভাইডেড কিউ আর ডিভাইডেড এস, অর্থাৎ পি এস ইকুয়ালস টু কিউ আর যখন হবে তখন এই যে মাঝখানে গ্যালভানোমিটার লাগানো থাকে এই অঙ্কে যদিও নাই, তখন গ্যালভানোমিটারের পার্ট হয়ে যায় জিরো, গ্যালভানোমিটার জিরো পার্ট দেয়। হ্যাঁ, বা এটাকে সংক্ষেপে নাল মিটারও বলা হয়, এটাকে সংক্ষেপে নাল মিটার বলা হয়। নাল মানে কি, জিরো, অর্থাৎ চার বাহু ব্যালেন্স হয়ে গেলে তখন জিরো পার্ট দেয়, এই জন্য এটাকে নাল মিটার বা গ্যালভানোমিটার বলা হয়। এটা হচ্ছে উইস্টন ব্রিজের ফর্মুলা সূত্র, এটা ডেরিভেশন করবা তোমরা। হ্যাঁ, ডেরিভেশন কিন্তু ইম্পর্টেন্ট আছে এই কি বলে চতুর্থ অধ্যায়ের। তো ডেরিভেশন করবা, ম্যাথও করবা, ম্যাথটা তো করাই দিচ্ছি আমি। এখানে দেখো আমি এটার কারেন্ট ধরে নিছি, এবি শাখার কারেন্ট ধরে নিছি I1, এডি শাখার কারেন্ট ধরে নিছি কি I2। এখন এই বাকিগুলো কারেন্ট আমরা বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো, কেসিএল ফেলে। তো দেখো আমি যদি এই পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে আগত কারেন্ট কি I1, নির্গত কারেন্ট কি IG, তাই না? এই পয়েন্টে কি, এই বি পয়েন্টে আগত কারেন্ট I1, নির্গত কারেন্ট IG। মাইক্রোফোন বন্ধ করো। তো কথা হইলো তাহলে এই জায়গার কারেন্ট কি হবে বাচ্চুরা, এই জায়গার কারেন্ট হবে I1 মাইনাস আইজি, তাই না? এই জায়গার কারেন্ট কি হবে, I1 মাইনাস আইজি না? কারণ আগত কারেন্ট তুমি এই জায়গার কারেন্ট ধরো আমি লিখছি এক্স। হ্যাঁ, এই জায়গার কারেন্টকে ধরছি আমি এক্স। তো এক্স যদি আমি এই ডিরেকশন দেই নির্গত হচ্ছে, তার মানে হচ্ছে নির্গত হচ্ছে কি এক্স প্লাস আইজি, আর আগত কারেন্ট কি I1। এটা হচ্ছে, এটা কিভাবে আমরা লিখলাম, এটা হচ্ছে কেসিএল বা কারশফ কারেন্ট ল প্রয়োগ করে, অর্থাৎ আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট, এটাই কেসিএল। আর যারা বুঝো নাই তারা আবার সার্কিট 2 নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, কেসিএল কি যদি না বুঝো, সার্কিট 1 নিয়ে পড়াশোনা করো। আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট, এটাকেই বলা হয় কেসিএল। হ্যাঁ, তো এক্স ইকুয়ালস টু, যদি আমি এই জায়গার কারেন্টকে এক্স ধরি, মান তো জানি না কেসিএল এ, তো এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু I1 মাইনাস আইজি, ভাবে লেখা যায় কি না? তো সেটাই তো লিখছি। হয় হয় হয়, ওকে। এখন কি করব, এই জায়গায় আসতেছে হচ্ছে আইজি, তারপর এই জায়গায় আসতেছে হচ্ছে I2, তাহলে এই শাখার কারেন্ট কি হবে, এই শাখার যদি আমি ডি নোট ধরি তাহলে আগত কারেন্ট, ধরো এই জায়গার কারেন্ট হচ্ছে, এই মাইক্রোফোন বন্ধ করো, এই জায়গায় ডি নোট যদি ডি পয়েন্টে যদি কেসিএল ফেলি তাহলে আগত কারেন্ট I2 আসতেছে, আইজিও আসতেছে। আর হচ্ছে এই জায়গার কারেন্ট যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়াই ইকুয়ালস টু হবে আইজি প্লাস I2। তাহলে এই শাখার কারেন্ট আমরা পাইলাম আইজি প্লাস I2, এই শাখার কারেন্ট পাইলাম I1 মাইনাস আইজি, এই শাখার কারেন্ট I1, এই শাখার কারেন্ট I2, এই শাখার কারেন্ট আইজি, সবগুলো শাখার আমি কারেন্ট পেয়ে গেছি। তাহলে আমি এখন কেভিএল ফেলবো, কেসিএল এর দিন শেষ, কেভিএল এর বাংলাদেশ। হ্যাঁ, এখন আমরা কেভিএল ফেলবো। কেভিএল কিভাবে ফেলতে হয়, একটা ক্লোজ বদ্ধ পথে, একটা যে কোনো পথে আমি চাইলে এখানে কেভিএল ফেলতে পারি, এখানে কেভিএল ফেলতে পারি, এই পুরোটা মিলে একটা কেভিএল ফেলতে পারি, এই পুরোটা মিলে একটা কেভিএল ফেলতে পারি। হ্যাঁ, যে কোনো ভাবে যে কোনো বদ্ধ পথে কেভিএল ফেলতে পারো তুমি। তো আমার আননোন মান কয়টা, আননোন মান হচ্ছে তিনটা, একটা I1, আরেকটা I2, আরেকটা হচ্ছে আইজি। আর এগুলোতে I1 এর মান জানলে, আইজির মান জানলে এটা পাবো, আইজি I2 এর মান জানলে এটা পাবো। তাহলে তিনটা আননোন ভ্যালু, এই জন্য আননোন ভ্যালু যে কয়টা সেই কয়টাতে আমাকে লুপ ফেলতে হবে। লুপ মানে হচ্ছে কেভিএল, কেভিএল এর আরেক নামকে আমরা বলতে পারি লুপিং মেথড। হ্যাঁ, এটা আমাকে কি করতে হবে,
কেভিএল ফেলতে হবে তিনটা লুপ বাছাই করে। তিনটা লুপ বাছাই করে আমাকে কি করতে হবে? কেভিএল বা কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করতে হবে। কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করতে হবে। ওকে, বাকিটুকু তোমরা পারবা? মনে তো হয় না। তো প্রথম কেভিএল আমরা ফেলি, কেভিএল অ্যাট এ বি ডি লুপ, এ বি ডি লুপ, মানে আমরা হচ্ছে এই লুপে কেভিএল ফেলবো। কেভিএল ফেলার আগে তোমরা কি করবা? যেই দিকে কারেন্ট ডিরেকশন দিয়ে নিছো সেই দিকে প্রথম প্রান্ত প্লাস পরের প্রান্ত মাইনাস, প্রথম প্রান্ত প্লাস পরের প্রান্ত মাইনাস, প্রথম প্রান্ত প্লাস পরের প্রান্ত মাইনাস, প্রথম প্রান্ত প্লাস, কারেন্ট যেদিকে ঢুকতেছে সেই প্রান্ত প্লাস, সেই পরের প্রান্ত মাইনাস। এই চিহ্নগুলো অবশ্যই দিয়ে নিবা, না হলে কি হবে? না হলে কনফিউশনে পড়ে যাবা যে আসলে আমি কোন ডিরেকশন ধরবা। কেভি এখন আমি এখানে কেভিএল দিতে যাব, তো আমি যে কোনো একটা শাখা থেকে শুরু করি, এবি প্রান্ত থেকে শুরু করি, তাহলে প্লাস 120 ওহম, হ্যাঁ, তার সাথে কারেন্ট কত? I1। কেভিএল মানে হচ্ছে কি? পুরো লুপের ভোল্টেজ এর বীজগাণিতিক যোগফল 0। পুরো একটা লুপের ভোল্টেজের বীজগাণিতিক যোগফল, মোট ভোল্টেজের, একটা লুপের মোট ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কারেন্ট। তো টোটাল মিলে কি হয়? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আই ইন্টু আর। তাহলে এটা ভোল্টেজ হইলো কিনা? তো এই জায়গার ভোল্টেজ হচ্ছে 120, সরি রেজিস্ট্যান্স হচ্ছে 120, আর পুরো ভোল্টেজ হচ্ছে 120 ইন্টু I1, কারেন্ট হচ্ছে I1 দিয়ে দিলাম। তো এটা ফার্স্ট সাইন, আমরা প্রথম সাইন ধরে নিছি। প্রথম সাইন ধরে তুমি হচ্ছে সেকেন্ড সাইনও ধরে নিতে পারো, আমি সম্ভবত তোমাদের ম্যাথ করাইছি সেকেন্ড সাইন দিয়ে। ফার্স্ট সাইন ধরো, ফার্স্ট সাইন ধরলে সবগুলোরই ফার্স্ট সাইন, সেকেন্ড সাইন ধরলে সবগুলোরই সেকেন্ড সাইন ধরতে হবে, হ্যাঁ। তো আমি ফার্স্ট সাইন ধরে নিয়েছি, এখান থেকে ফার্স্ট সাইন হচ্ছে তোমার কি 120। তারপর হচ্ছে এদিক দিয়ে আমরা এখানে যাব, এখানের ফার্স্ট সাইন হচ্ছে প্লাস 20 আইজি, এখানকার কারেন্ট হচ্ছে 20 আইজি। তো এখান থেকে আবার এই দিকে যখন আসবো তখন এখানকার ফার্স্ট সাইন হচ্ছে মাইনাস, মাইনাস 60 I2 ইকুয়ালস টু 0। একটা ইকুয়েশন পাইলাম, আরো দুইটা ইকুয়েশন দরকার। এখন আমি এই জায়গাটায় কেভিএল দিব, এই জায়গাটায় কেভিএল দিব। কেভিএল অ্যাট বিসিডি লুপ, হ্যাঁ, কেভিএল অ্যাট বিসিডি লুপ। তাহলে এখানে কেভিএল দিলে আমি যদি এটাকে ধরি প্রথম সাইন, তার মানে হচ্ছে প্লাস 12 ইন্টু কারেন্ট কত? I1 মাইনাস আইজি, হ্যাঁ। তারপর হচ্ছে এই জায়গায় এইদিকে আসলাম, এখানকার ফার্স্ট সাইন হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স 5 ওহম, কারেন্ট কত? আইজি প্লাস I2। তারপর হচ্ছে এদিক দিয়ে আবার উপরে উঠতেছি, উপরে ওঠার ক্ষেত্রে প্রথম সাইন কত? মাইনাস, তারপর ওহম কত? 20, কারেন্ট কত? আইজি ইকুয়ালস টু 0। তো এই সার্কিটে কোনো গুণ আকারে ছিল না, কিন্তু এই সার্কিটে আছে। এগুলো সিম্পলিফাইড করে নিবা, না হলে সমাধান করতে একটু প্যারা খাইতে হবে। তো সিম্পলিফাইড কিভাবে করব? আমি জাস্ট গুণ করে দিব, 12I1 মাইনাস 12IG মাইনাস 5IG মাইনাস, এই মাইনাসে প্লাসে কি হয়ে যায়? মাইনাস 5I2, আর এখানে কি? মাইনাস 20IG ইকুয়ালস টু 0। এখন কি করবা? এখানে ভ্যালু কি কি আছে? ভ্যালু আছে হচ্ছে তোমার I1 গুলা নেওয়া। প্রথমে আছে 12I1 নিলাম, I1 কিন্তু আর নাই, এখন আইজি আছে, একটা আইজি, দুইটা, এই দুইটা আইজি, তিনটা আইজি। তাহলে টোটাল আইজি কত হইল? 25 আর 12 কত হয়? 32 মানে 37, 37IG, 37 তো নাকি, হ্যাঁ, মাইনাস 5I2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সমীকরণ। সমীকরণের নাম্বারগুলো অবশ্যই দিয়ে নিবা, ঠিক আছে। এখন 3 নাম্বার কেভিএল ফেলতে পারো। 3 নাম্বার কেভিএল, কেভিএল অ্যাট, তুমি এই পুরোটাতে কেভিএল ফেলতে পারো বা এই দিক দিয়ে কেভিএল ফেলতে পারো, একই কথাই। যদি এই দিক দিয়ে কেভিএল ফেলো তাহলে বিষয়টা আমার মনে হয় একটু সহজ হবে। তো এখান থেকে কেভিএল ফেলি, কেভিএল অ্যাট ভোল্টেজ লুপ, ভোল্টেজ সোর্স, যেখান থেকে কেভিএল ফেলো অ্যান্সার মিলবেই মিলবে যদি ঠিকঠাক করো।
তো এটা প্রথম সাইন হচ্ছে মাইনাস, পরের সাইন হচ্ছে প্লাস। তো আমি এটার সেকেন্ড সাইন নিব। 12 ভোল্ট, এটার ভোল্টেজ ডিরেক্ট দেওয়া আছে, এই জন্য মানটা দিয়ে দিলাম। তারপর এই দিক দিয়ে আসো 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 আসো, এখান থেকে তুমি চাইলে এই উপর দিয়েও নিতে পারো, চাইলে এই দিক দিয়েও নিতে পারো। তো উপর দিয়ে নাও, এদিক দিয়ে নাও, একই কথা, সব মান ঠিকঠাক আসবে যেভাবেই করো না কেন। তো এই দিক দিয়ে নিলে সেকেন্ড সাইন কত, মাইনাস, সেকেন্ড সাইন -6, কারেন্ট হচ্ছে I2। তারপরে এই দিক দিয়ে উঠো, সেকেন্ড সাইন হচ্ছে -5 IG, কারেন্ট কত, IG প্লাস I2 ইকুয়ালস টু 0। ওকে, তো আমি এখান থেকে কি বের করব, আমি এখান থেকে এগুলো একটু সিম্পলিফাইড করে নিই। 5IG -5I2 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কত আসে, 60I2 -10IG ইকুয়ালস টু 12। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এই তিনটা সমীকরণ যদি সলভ করো তাহলে I1 I2 IG এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কে এটাই চাই যে কারেন্টের মানগুলো বের করো। মেনুতে যাব, মেনু থেকে মাইনাসে যাব, এখানে একটা মাইনাস চিহ্ন দেখতে পারবা, মাইনাসে যাব, এটার নাম হচ্ছে রিকল। হ্যাঁ, ওখানে চাপ দিবা, ব্র্যাকেটে মাইনাস আছে, ওটা চাপ দিলে অপশন আসবে দুইটা, একটা সিমুলেশন আর একটা পলিনোমিয়াল। 1 নম্বরে সিমুলেশন, 2 নম্বরে পলিনোমিয়াল। 1 নাম্বার চাপবা, সিমুলেশনে যাবে। এখন বলছে কি, সিমুলেশন ইকুয়েশন নাম্বার অফ আননোনস, কয়টা আননোন আছে আমার, 3টা না, এই জন্য আমি 3 চাপবো। 3 চাপলে এই দেখো 3টা ইকুয়েশনের স্পেস চলে আসবে, 3টা ইকুয়েশনের স্পেস চলে আসবে। এখন তুমি সিকোয়েন্সিয়ালি বসাবা। সিকোয়েন্সিয়ালি কিভাবে বসাবা, যদি I1 প্রথমে রাখো তাহলে x এর মান I1, I2 কে দ্বিতীয় রাখো তাহলে y এর মান হচ্ছে I2, IG কে তৃতীয় রাখো, z এর মান IG, মানে কি বলে, z এর মান হবে IG। তো আমি যেহেতু সেকেন্ড পজিশনে রাখছি, এটা x, এটা y, এটা z, এই সিকুয়েশনেই সবগুলোর মান বসাইতে হবে। দেখো প্রথম ইকুয়েশনে এটা I1, তারপর IG আছে, I2 আছে। দ্বিতীয় ইকুয়েশনে প্রথমে I1 আছে, দ্বিতীয়তে IG আছে, তৃতীয়তে I2 আছে। XYZ দ্বিতীয় ইকুয়েশনে ঠিকঠাক আছে, তৃতীয় ইকুয়েশনে কিন্তু I1 এর মান নাই, শুধু I2 আর IG আছে। IG প্রথমে আছে, IG কিন্তু শেষেই লিখতে হবে মান বসানোর ক্ষেত্রে। I1 এর মান নাই তৃতীয় ইকুয়েশনে, আমরা এই জন্য I1 এর মান কত দিব, I1 এর মান দিব 0। I1 এর মান কত দিব, I1 এর মান দিব ভাইয়া 0। এই এখানে তো ভুল করছি, এখানে ভুল করছি, এখানে হচ্ছে এটার মান 5 হবে, এটা তো I2 তাই না, এটার মান হচ্ছে 62 হবে। ঠিক আছে, এখন ম্যাথ করো। প্রথম ইকুয়েশনে I1 এর সাথে কত আছে, 120, 120 বসায় দাও, ক্যালকুলেটর দেখা যায়, ইকুয়াল, I1 এর মান বসানো শেষ, তারপর প্লাস মাইনাস যে চিহ্ন আছে সেই চিহ্ন ঠিকঠাক ভাবে দিতে হবে। এরপর হচ্ছে IG এর মান হচ্ছে 20, সেই 20 বসায় দাও, ইকুয়াল, তারপর হচ্ছে I2 এর মান -60, -60 বসাইতে হবে অবশ্যই, এখানে +60 দিলে হবে না, ইকুয়াল, 0 আছে, 0ই রাখো, পরের অপশনে চলে যাও। এখানে 0 যদি থাকে তাহলে তুমি কি করবা, সরি, প্রথম x এর মান 120, তারপর হচ্ছে IG এর মান, IG এর কোএফিসিয়েন্ট বা সহগের মান 20, আর হচ্ছে I2 এর সহগের মান -60 দিয়ে নিলা, ইকুয়াল, লাস্টে ইকুয়ালের পরে কত আছে, 0, 0 টাইপ করতে হবে তোমাকে, 0 টাইপ করতে হবে, 0 টাইপ করে দ্বিতীয় অপশনে চলে আস, মানে দ্বিতীয় ইকুয়েশনে। I1 এর মান কত, 12, I1 এর মান 12, দ্বিতীয় হচ্ছে IG এর মান -37, 37 হয়তো নাকি, 37, এটা হচ্ছে তোমার 12 আসছে, এখানে কত আসছে, এখানে 5 আসছে, এখানে হচ্ছে 20 আসছে, প্লাস, হ্যাঁ আরে ভাই বই দেখে লাভ কি রে ভাই, বই দেখো কেন তোমরা, যেভাবে অঙ্ক করো এই অঙ্কটা আমি 7-8 ভাবে করতে পারবো, আনসার মিললেই তো হয়েছে। কেভিএল কেসিএল লুপ দেওয়া জানো না তোমরা, কেভিএল কেসিএল তুমি এই বাস দিয়েও দিতে পারো, তখন ইকুয়েশন আলাদা আসবে, এর ভিতর দিয়ে দিলে ইকুয়েশন আলাদা আসবে, বুঝো না কেন তোমরা রে ভাই,
আমি বুঝলাম না কাহিনী। মাইনাস আসলে কেন প্লাস ধরতে হবে? মাইনাস আসলে মাইনাসই ধরতে হবে। -5 i2 ইকুয়ালস টু 0। এরপরে লাস্টেরটায় i1 এ 0 আছে, মানে কিছু নাই, তার মানে i1 এ 0। i2 এর মান হচ্ছে 60। i2 এর মান কোনটা? i2 কিন্তু তোমার লাস্টে আসবে। টা হচ্ছে y, ও তো y এর জায়গায় হচ্ছে -5 বসাবো, y এর জায়গায় 62 বসাবো না। হ্যাঁ, y এর জায়গায় হচ্ছে -5, তারপর হচ্ছে তোমার 62। কোথাকার মাইনাসের কথা বললা তোমরা? ইকুয়ালস টু 0 না কত? ইকুয়ালস টু 12 ইকুয়ালস টু, হ্যাঁ তুমি তো ভুল করছোই। এই যে তোমার হচ্ছে, এই যে দেখো আনসার মিলে গেছে। আনসার কত আসছে? ওয়াই এর মান, ওয়াই কে আমরা ধরছি না আইজি। আইজি এর মান বইয়ে কত দেয়া আছে? আইজি এর মান বইয়ে দেয়া আছে হচ্ছে 0.00427। এখানে কি দেয়া আছে? পয়েন্ট, এই যে তোমার হচ্ছে কি বলে 4 এর পরে 72 আছে না, আমার 4 এর পর 97 আসছে, এগুলো ম্যাটার করে না। হ্যাঁ, মানে হচ্ছে এখানে আছে কি ইনটু 10⁻³ লাস্টে আছে, এর মানে সামনে 4 এর আগে দুইটা জিরো আছে। এটাকে ক্যালকুলেটরে করলে ইনটু 10⁻³ আসবে। আর যদি তুমি এটাকে এভাবে লেখা যায়, আনসার আসে কত বল? 4 ইন্টু 4.92 ইন্টু 10⁻³ এভাবে আসছে। তুমি চাইলে এটাকে 0.00492 এভাবে লিখতে পারো। তোমার বইয়ে সম্ভবত 7 জায়গায় 9 হবে, কারণ গতবারও করছিলাম, গতবারও 9 আসছিল। হ্যাঁ, এটা আনসার। এগুলো বাদ বাদ বাদ, এগুলো বাদ। আমি বলছি কি, প্রথমেই বলছি, এই ম্যাথটা করানোর আগেই বলছি যে কেভিএল কেসিএল না বুঝলে ভাই আই এম সরি। আমি যেভাবে করছি এটা বুঝছো কিনা সেটা বলো আগে। হ্যাঁ, তাহলে এভাবেই করবা। আর যদি বইয়ের হিসেবে করো দ্যাটস অলসো ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু বইয়ের হিসাবে এত বড় এভাবে ম্যাথ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাথটা করে ফেলছি, তবে কেয়ারফুল থাকতে হবে এই চিহ্নগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, কি বের করতে বলে? দিক বের করতে বলবে না তো, এই অঙ্কে দিক বের করতে বলবে না। এটা তো সুপারপজিশন থিওরেম পাও নাই। হ্যাঁ, ওকে, যদি দিক বের করতে বলে, যদি বলে আইজি কোন দিকে যাচ্ছে, যদি আইজি এর মান পজিটিভ আসে, আমি আইজি এর দিক কোন দিকে ধরছি? উপর থেকে নিচে না? আইজি এর মান যদি পজিটিভ আসে, আসছে কিন্তু পজিটিভ, ডিরেকশন ধরছি কি উপর থেকে নিচে, তার মানে আমার ডিরেকশন ধরা ঠিক আছে। তাহলে তুমি দিক দিয়ে দিবা উপর থেকে নিচে, অর্থাৎ বি থেকে ডির দিকে। আর যদি কোনো কারণে আইজি এর মান মাইনাস আসতো, তাহলে কি হইতো? তাহলে তুমি বুঝতা যে তোমার ডিরেকশন ধরা ভুল হয়েছে, তাহলে তুমি বলে দিতা যে বিডি আইজি এর মান ডি থেকে বির দিকে, নট বি থেকে ডির দিকে। যদি মাইনাস আসে কোনো কারণে, তোমার আনসার যদি মাইনাস আসে, তাহলে তুমি যেই ডিরেকশন ধরছো সেই ডিরেকশনের উল্টা ডিরেকশন দিয়ে নিবা। ক্লিয়ার? ওকে। না, তোমার ভুল নাই, তোমার ডিরেকশন ধরতে ভুল হয়েছে। তোমার ভুল নাই, অঙ্কে কোনো ভুল হয়নি, ডিরেকশন ধরতে ভুল হয়েছে। আর এই ডিরেকশন ধরতে ভুল হওয়া কোনো ভুল হিসেবে কনসিডার করা হয় না। তখন তুমি জাস্ট, তখন যদি ডিরেকশন চায়, তখন যেই ডিরেকশন ধরছো সেই ডিরেকশনের উল্টাটা লিখে দিবা। এটা করতে হবে তোমাকে জাস্ট। ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেনেও ডিরেকশন ভুল হিসেবে দিয়ে দেয়। অনেক সময় এই ম্যাথের ক্ষেত্রে না, যখন ডিসি সার্কিট করবা অ্যাডমিশনের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে, অনেক সময় ডিরেকশনই ভুল দিয়ে দেয়। প্রশ্নকর্তা ইচ্ছা করে ডিরেকশন ভুল দিয়ে দেয় যাতে তোমার আনসার মাইনাস আসে, যাতে তুমি ঘাবড়ে যাও। এটাও একটা ট্রিক। ডিরেকশন ভুল ধরা কোনো ভুল নয়। ঠিক আছে? আরে ভাই মাইনাস আসতেছে কেন, আমার অঙ্ক ভুল হয়ে যাচ্ছে নাকি? আসলে অঙ্ক ভুল হয় নাই, এটাই চাচ্ছে তোমার কাছে। বুঝছো?
হ্যাঁ দেখাই তো দিবই রে ভাই, এই জন্যই তো আসছি, এই জন্যই তো আসছি। তোমরা তো আটকাই দিলা ম্যাথ করতে যাইয়া। অঙ্ক বুঝছো, অঙ্ক বুঝছো পোলাপাইন? এই ফেসবুকে যারা দেখতেছো, পেজে যারা আসো, বুঝছো নি? পেজে অনেকজন দেখতেছো গো, তোমরা অঙ্ক বুঝছো নি? অঙ্ক বুঝছো সবাই? কমেন্ট করো বুঝছো কিনা, কোনো সমস্যা থাকলে বলো। ভাই আমি অটোমোবাইল নিয়ে পড়তেছি, অটোমোবাইলের কেরিয়ার কেমন একটু বলেন। অটোমোবাইলের কেরিয়ার, গাড়ি ঠিক করতে হবে তোমাকে। তারপর হচ্ছে, হ্যাঁ না একটু দেখি কমেন্ট, কমেন্ট অনেকেই করতেছে, কমেন্টও তো পড়া দরকার। তোমরা না পেইড ব্যাচের, ওরা তো পেইড ব্যাচের না, ওরা কিভাবে কন্ট্যাক্ট করবে? ওকে, নেক্সট চ্যাপ্টার। কমেন্ট না পড়লে কেমনে হয়, কমেন্টও তো পড়তে হয়। এবার হচ্ছে আর এই চ্যাপ্টার থেকে শুধু ম্যাথ করলে হবে না কিন্তু, ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট, কারণ এবার কি আসতেছে, ম্যাথের থেকে ডেরিভেশন বেশি আসতেছে। ম্যাথও করবা, ডেরিভেশনও করবা। উইস্টন ব্রিজের যে প্রমাণটা আছে, এই যে পিএস ডিভাইডেড কিউ আর, মানে পি ডিভাইডেড কিউ ইকুয়ালস টু আর ডিভাইডেড এস, এই প্রমাণটা করবা, প্লাস এই ম্যাথ করবা। হ্যাঁ, ম্যাথ যেই মেথডেই করো, আমি সম্ভবত ক্লাসে ম্যাথ করাইছিলাম তখন ইকুয়েশন আলাদা আসছিল, আসছিল কিনা আমার মনে নাই। যেইভাবেই করো আনসার মিললেই হয়েছে, আনসার মিলতে হবে ভাই, তোমার ম্যাথে আনসার মিলতে হবে, তাইলেই শেষ, খেলা শেষ। এরপর আসো পঞ্চম অধ্যায়ে। ভাই ক্যালকুলেটরে কিভাবে করলেন? ক্যালকুলেটরে হচ্ছে ভাই, তুমি হচ্ছে সেট আপে যাবা, সেট আপে গিয়ে রিকলে যাবা, রিকলে গিয়ে সিমুলেশন ইকুয়েশনে গিয়ে, মানে সিমুলেশনে এক চাপবা, তারপর তিনটা আননোন আছে, তিনটা আননোনের জন্য 3 চাপবা, তারপর প্রত্যেকটার ইকুয়েশনের ভ্যালু বসাবা। এই ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই তিনটার ভ্যালু বসাইলেই এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। এক্স এর মান i1, ওয়াই এর মান হচ্ছে i2, আর জেড এর মান হচ্ছে, সরি ওয়াই এর মান হচ্ছে ig, জেড এর মান আসবে হচ্ছে i2। এভাবে তোমার ডিরেক্টলি আনসার চলে আসবে। তোমরা থার্ড ইয়ারে পড়ো, এখনো যদি ক্যালকুলেটর চাপা না জানো তাইলে দুঃখজনক রে ভাই, কি কইতাম তোমাদের। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় কি? পঞ্চম অধ্যায় হচ্ছে হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স পরিমাপ, উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ। জয় বাংলা, ভাই সব বুঝছি। এই কি আওয়ামী লীগের লোক নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে। হুম, তো পঞ্চম অধ্যায় থেকে কি কি পড়বা? পঞ্চম অধ্যায় হচ্ছে, পড়াশোনা কি এত করা দরকার আসলে? হাই রেজিস্ট্যান্স পরিমাপ, হ্যাঁ হাই রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মেগার। মেগার পড়লেই হবে, মেগারের গঠন ও কার্যপ্রণালী। মেগার তৈরি করতে মূলত দুইটা কয়েল ইউজ করা হয়, দুইটা কয়েলের ডিরেকশন অনুযায়ী কাজ করে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করছি, তোমরা পড়ে নিবা কাইন্ডলি। কি দুইটা এক মানে কোনটার কথা বলতেছো? ও গার্ড ওয়্যার মেথড, গার্ড ওয়্যার মেথডের কথা বলতেছো? এটাই তো এটা, এটাই তো এটা। মেগার হচ্ছে, তো তোমার মেগার হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল, মেগার দুই ভাবে দেয়া আছে। হ্যাঁ, তোমার হচ্ছে যেই চিত্রটা দেয়া আছে, এই যে তোমার বই দেখায় দেই, এই যে এই চিত্র দিলেই হবে, এই যে একটা চিত্র, এই একটা চিত্র দিলেই হবে। তুমি চাইলে, তুমি যদি সময় থাকে তাহলে এই চিত্রগুলোও দিতে পারো, এগুলো দিলে আরো বেশি মার্ক পাবা আর কি। এগুলোও ওই রচনামূলকের সাথে রিলেটেড, এটা দিলে, এগুলো দিলে খুবই ভালো হয়। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারটা আছে হচ্ছে তোমাদের বইয়ের 5.4-এ, 5.4 পুরোটা, 5.4, ঠিক আছে।
আরে ভাই তোমরা কি লাগাইছো কমেন্টটা দেখি। ভাই আপনার বাসা কি ময়মনসিংহ? না ভাই, আমার বাসা গাইবান্ধা। আমি পড়ছি ঢাকা পলিটেকনিকে, বাসা গাইবান্ধা, ময়মনসিংহ না। ষষ্ঠ অধ্যায় অ্যানালগ ও ডিজিটাল মাল্টিমিটার। ষষ্ঠ অধ্যায় অ্যানালগ ডিজিটাল মাল্টিমিটার। এখান থেকে কি পড়বা? শুধু ডিজিটাল মিটারে পড়লেই শেষ, এত কাহিনী করারই প্রয়োজন নাই। হ্যাঁ, ডিজিটাল মিটারের গঠন ও কার্যপ্রণালী। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এখান থেকে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত তোমাদের কিছু কিছু সাবজেক্ট হচ্ছে আনকমন আসতেছে। এই সাবজেক্টটা এমন, এখানে আনকমন আসার সম্ভাবনা খুবই কম। স্যার ক্যালকুলেটরে কিভাবে করছেন একটু বুঝিয়ে দিতেন। বুঝাইছি, আবার তুমি ক্লাস করে নিবা, ক্লাস শেষ হইলে রেকর্ড থেকে যাবে, আবার করে নিবা। এক জিনিস বারবার বোঝানো যাবে না, রেকর্ড থাকবে, ইউটিউবে পাবা, দেখে করে নিবা। ওকে, আমি ক্লাস আপলোড করে ক্লাসের লিঙ্কটাই দিয়ে দেবো না গ্রুপে। তো ডিজিটাল মাল্টিমিটারের গঠন ও কার্যপ্রণালী, এটা কোন ব্লক ডায়াগ্রামটা দিবা? বইয়ে কিন্তু দুইটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। বইয়ে দুইটা, ওই অ্যানালগ মিটারে দুইটা ব্লক, হ্যাঁ হ্যাঁ সরি, ডিজিটাল মিটারে দুইটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। কোনটা আসলে দিবা? তোমার যেটা ভাল লাগে এটা দিবা, তোমার যেটা ভাল লাগে এটাই দিবা, ঠিক আছে? ব্লক ডায়াগ্রাম দুইটা দেয়া আছে, এটা একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে তোমাদের বইয়ে, আর একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে হচ্ছে এই যে এটা। তোমার যেটা ভাল লাগে এটা দিবা, কোনো সমস্যা নেই। তবে একই জিনিস, এটা একটু সহজ আর কি, আমি মনে হয় ক্লাস 8এই করাই দিয়েছিলাম, এটা একটু সহজ, ঠিক আছে? এটা সহজ, ওটাই প্রেফার করবো। এটা আছে হচ্ছে তোমার প্রথম 6.1-এর লাস্টের দিকে, 6.1-এর লাস্টের দিকে এটা আছে। ওই চিত্রটাই আমি বেশি প্রেফার করি, ঠিক আছে? সপ্তম অধ্যায় অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার, এর সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি। ভোল্টেজ কারেন্ট বহুত পরিমাপ করলাম, এখন আমার ফ্রিকোয়েন্সি মাপতে হবে। হ্যাঁ, এখান থেকে কি পড়বা? সপ্তম অধ্যায় থেকে, সপ্তম অধ্যায় থেকে পড়বা হচ্ছে 7.5-এ যেটা আছে রেজোনেন্স। হ্যাঁ হ্যাঁ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী। তবে এটা বেশি ইম্পর্টেন্ট না মনে হয়, এটা 3 স্টার না 2 স্টার, ঠিক আছে? কার্যপ্রণালী, কার্যকরী লেখা দিছি, বুঝছো? কার্যপ্রণালী কতবার আইছিল? এবার তাহলে নাও আসতে পারে, আসতেও পারে। 2 স্টার দিছি কিন্তু, আবার না পড়ে আমার দোষ দিয়ে দিব, হবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসতেও পারে, তবে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না। আমি তো কোশ্চেন করি না, আমি কোশ্চেন করলে দিতাম না। 6 অধ্যায়ের চিত্র কোনটা করব? আরে ভাই 6 অধ্যায়ের চিত্র তো দেখাই দিলাম, প্রথমটা 6 অধ্যায়ের চিত্র প্রথমটা। এরপর হচ্ছে অষ্টম অধ্যায় ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কি পড়বা? এখান থেকে কি পড়বা? হুম, এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো দেখি? ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম
অফ ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। এরপর আছে টাইম বেস সিলেক্টর, এটা পড়ে নিতে পারো, যদি আসে তাহলে যাতে দিতে পারো। টাইম বেস সিলেক্টর অফ ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। হ্যাঁ, এটা 1 স্টার। নবম অধ্যায়, নবম অধ্যায় হচ্ছে অ্যানালগ ডিজিটাল পাওয়ার মিটার। ফ্রিকোয়েন্সির কাজ শেষ, এখন আসো পাওয়ার মিটার। এখান থেকে আসলে একটা হচ্ছে পড়বা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার। গত গত সালে এই অধ্যায় থেকে কোন কোশ্চেনটা আসছে? গত সালে এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসছে? কি কোন কোশ্চেনটা আসছে? এটা 2 স্টার। সিঙ্গেল ফেস ডাইনামো মিটার টাইপ, ডাইনামো মিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। হ্যাঁ, এটা হচ্ছে 3 স্টার, এটা 2 স্টার। ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, একই একই কথাই তো, এটাই তো লেখছি। ডাইনামো মিটার সিঙ্গেল ফেসে তোমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার বিভিন্ন টাইপের হয়। একটা হচ্ছে ডাইনামো মিটার টাইপ আছে, সেই টাইপটার কথাই বলছে। তোমাদের মনে হয় আরো টাইপের কথা আলোচনা করা নাই সম্ভবত, 9.2। হ্যাঁ, একটাই আলোচনা করা আছে। সিঙ্গেল ফেসের ডাইনামো মিটার টাইপ একটা আছে, আরো অনেক টাইপের পাওয়ার ফ্যাক্টর আছে সিঙ্গেল ফেস। 3 ফেজেরও এরকম অনেক টাইপ আছে, তোমাদের একটা একটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাই পড়বা 9.2-তে যেটা আছে, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় কোনটা কোনটা? তো মেগারে বইটা আসো কে তুমি? মেগার না 5 অধ্যায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, গত বছর আসছে মানে এবার আসবে না এমন কোনো কথা নাই, আসতেই পারে। মেগার ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে দশম অধ্যায় হচ্ছে কি পড়বা? দশম অধ্যায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? দশম অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে হচ্ছে তোমার কি বলে হাই ভোল্টেজ পরিমাপ ও টেস্টিং নীতি। এখানে হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার মেথডটা পড়লেই হবে। হ্যাঁ, পটেনশিয়াল ডিভাইডার মেথড, হাই ভোল্টেজ পরিমাপে, সরি, ক্যাপাসিটর পটেনশিয়াল ডিভাইডার, ক্যাপাসিটর পটেনশিয়াল ডিভাইডার মেথড। ঠিক আছে, ক্যাপাসিটর পটেনশিয়াল ডিভাইডার মেথড পড়লেই হবে, 2 স্টার। ক্যাপাসিটর পড়লেই হবে। হুম, 23-এও আসছে, 24-এও আসছে, 23-এও আসছে, 24-এও আসছে। আসলে আসছে আর কি, কি করার। ক্যাপাসিটরটাই পড়ো, এটা পড়লেই হবে। ঠিক আছে, ওকে, অল আর ওকে। কারো কোনো কোশ্চেন আছে আর কোনো অধ্যায়ে বা প্রশ্ন নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, হ্যাঁ কি
হ্যাঁ হ্যাঁ, নিজেরা পড়লেই ভালো হবে, আমি করে দিব না, এখন আর করব না। আর যেগুলা রচনামূলক নিয়ে প্রবলেম হবে কাইন্ডলি ক্লাস করে নিবা, আমার ক্লাস করলে ইনশাল্লাহ বুঝে যাবা, না বোঝার কিছু নাই। এরপরেও না বুঝলে টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ তো আছেই, ওখানে কোশ্চেন করবা, আমি অ্যান্সার দিয়ে দিব। একটু মেনশন দিয়ে কোশ্চেন করো, না হলে হচ্ছে আমি নোটিফিকেশন পাই না। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো পরীক্ষার শর্ট সাজেশন ক্লাসে। আর যারা এখনো ইলেকট্রনিক্স দ্বিতীয় তৃতীয় পঞ্চম সপ্তম পর্বে যুক্ত হওনি, দ্রুত যুক্ত হয়ে যাও, অফার শেষ হওয়ার আগেই। টাটা, ভালো থাকো।